বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর 5 দফা সুপারিশ, কৃষির উন্নয়নে গবেষণা, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের তাগিদ। The following suggestions for ensuring resilient food system globally. Increase funding for developing countries for achieving sustainable food system. বিমানবন্দরে কাল থেকে RT-PCR এ প্রবাসীদের পরীক্ষামূলক করোনা টেস্ট, সংকট কেটে যাবে আশা মন্ত্রী। রাজধানীতে বিপুল অর্থমূল্যের ভয়াবহ মাদক আইস উদ্ধার, আসছে মিয়ানমার থেকে, চক্রের 10 সদস্য গ্রেপ্তার। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘে 5 দফা সুপারিশ পেশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার UN ফুড সিস্টেম সামিট 2021 সম্মেলনে এসব প্রস্তাব দেন তিনি। বলেন, পর্যাপ্ত খাবার পাওয়া সবার মৌলিক অধিকার। প্রধানমন্ত্রীর পরামর্শ, খাদ্যের অপচয় রোধ করতে হবে, গড়ে তুলতে হবে বৈশ্বিক জোট এবং অংশীদারিত্ব। এছাড়া কৃষির উন্নয়নে গবেষণা, বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তি বিনিময়ের উপর জোর দেন তিনি। জাতিসংঘের হিসাব অনুসারে করোনা মহামারীতে গেল 2 বছরেই 11 কোটি থেকে 76 কোটি 80 লাখে উন্নীত হয়েছে খাদ্যাভাব এবং অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা। শুধু চলতি বছরই খাবারের দাম বেড়েছে 33%। সেই সংকট উত্তরণে বৃহস্পতিবার ছিল UN ফুড সিস্টেম সামিট 2021 শীর্ষক সম্মেলন, যাতে অন্যান্য শীর্ষ নেতাদের মতোই ভার্চুয়াল মঞ্চে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বে রেকর্ডকৃত ভাষণে তিনি বলেন, 2050 সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যা ছাড়াবে 10 বিলিয়ন। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য প্রয়োজন পর্যাপ্ত খাবার, কারণ খাদ্য ও পুষ্টি সবার মৌলিক অধিকার। Food and adequate nutrition as a fundamental right. খাদ্য সংকট নিরসনে বাংলাদেশে গৃহীত বিভিন্ন মহাপরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সাথে জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব উদ্যোগ। The 8th Five-Year Plan, the National Agriculture Policy 2018, the National Food and Nutrition Security Policy 2020, and its Plan of Action 2021 to 2030 recognize the need for transformation of our food system. তাই বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 5 দফা সুপারিশ পেশ করেন প্রধানমন্ত্রী। বলেন, খাদ্যের অপচয় রোধে বাড়াতে হবে অংশীদারিত্ব। এছাড়া কৃষির উন্নয়নে গবেষণা, বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তি বিনিময়ে তাগিদ দেন। The following suggestions for ensuring resilient food system globally. First, research, investment, and advanced technology sharing for agriculture development. Second, increase funding for developing countries for achieving sustainable food system. Third, developing and global coalition and partnerships. Fourth, reducing food waste through collaboration among countries. And fifth, disbursing the committed fund to adapt to the climate-led extreme events, including sharing of technologies to achieve sustainable security. প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, জলবায়ু পরিবর্তনের সাথে আন্তঃসংযুক্ত খাদ্য নিরাপত্তার বিষয়টি। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে অগ্রসর হওয়ার তাগিদ দেন তিনি। Food security is interconnected with climate change. মৌলি ইসলাম, যমুনা নিউজ। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া উচিত হবে না বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে জোরালোভাবে এমন বার্তা দিয়েছেন তৃণমূলের নেতারা। এমনকি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় 1 দফা আন্দোলনের বিকল্প নেই বলেছেন তারা। 2 দফায় 6 দিনের রুদ্ধদ্বার বৈঠকে আন্দোলন, নির্বাচন সহ বিভিন্ন ইস্যু উঠে আসে নানা পরামর্শ। যত দ্রুত সম্ভব দল গুছিয়ে রাজপথে নামার তাগিদ দিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। শরীফুল ইসলাম খানের রিপোর্ট।
2018 সালের 3 ফেব্রুয়ারি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সবশেষ নির্বাহী কমিটির বৈঠক বসে। এরপর নানা চড়াই উতরায়ে দলটির পথচলা। পার্লামেন্টকে ভাঙতে হবে। 3.5 বছর পর দলীয় কর্মপন্থা ঠিক করতে 14 সেপ্টেম্বর থেকে গুলশানে সিরিজ বৈঠক করে বিএনপি, যেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচন, আন্দোলন আর খালেদা জিয়ার মুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মতামত জানান। রুদ্ধদ্বার এসব বৈঠকের একটিতে অংশ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। প্রশ্ন ছিল, মাঠের নেতারা কি বার্তা দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে? শতভাগ নেতা একটি ব্যাপারে একমত হয়েছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে আর তারা কোনো নির্বাচনে যাবে না, এ ব্যাপারে আর কোনো ছাড় নেই এবং এটি আর পরিবর্তনযোগ্য নয়। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে আনার জন্যে বিএনপি নেতাকর্মীদেরকেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমরা রাজপথে আমাদের শক্তি প্রদর্শন করব। আন্দোলনের বিকল্প নেই, এক দফার আন্দোলন এবং তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনেই আমরা অংশগ্রহণ করব। এটাই আমাদের মতামত। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কথা বলেছেন অনেক নেতা। দাবি উঠেছে ত্যাগী আর সাহসী নেতাদের মূল্যায়ন করার, সেই সাথে নিষ্ক্রিয়দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের। যারাই দলের পদে থাকবে অথচ কর্মকাণ্ডে থাকবে না, তাদেরকে বাদ দিয়ে যারা কর্মকাণ্ডে সক্রিয় থাকবে তাদেরকে পদায়ন করার জন্য এটা আমরা বলেছি এবং এটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং এটা হবে ইনশাআল্লাহ। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে সরব ছিলেন মাঠের নেতারা। পরামর্শ দিয়েছেন সামনে জোট কিংবা ফ্রন্ট গঠনে আরও সতর্ক থাকতে হবে বিএনপিকে। 20 দলীয় জোট, এই সমস্ত ঐক্য জোট এগুলো চলবে না। আমি বলেছি বিএনপি একাই 100। হ্যাঁ, আমাদের নেতা যদি ম্যাডাম বাইরে থাকেন ম্যাডাম, আর নাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নামে আগামী নির্বাচন হবে, যদি যখনই হচ্ছে। এটা তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তো নির্বাচন সম্ভব না। এই প্রথম চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া এত বড় পরিসরে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের বিভিন্ন পর্যায়ের মতামত জেনেছে বিএনপি। নানা ইস্যুতে কেন্দ্রের কাছে তাদের মতামত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব, আবার কেন্দ্রের কাছ থেকে অনেক পরামর্শও পেয়েছেন তারা। অনেকে বিচ্ছিন্নভাবে আত্মসমালোচনা করলেও বেশিরভাগের মধ্যেই নিজেকে জাহির করার প্রবণতা ছিল। তারপরও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন এসব মতামত যাচাই বাছাই করে তারা আন্দোলন, নির্বাচন সহ নানা ইস্যুতে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে চাঁপাইন নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি দেশের জন্য নয়, তারা লুটপাটের রাজনীতি করে, তাই তাদের হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। আপনারা আবার গোলমাল পাকাতে চাইছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। আজকে সভা সমাবেশের নামে দেখা যাচ্ছে যে তারা আজকে সিরিজ বৈঠক করছে। এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। নকশা বহির্ভূতভাবে জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যানে স্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। চন্দ্রিমা উদ্যানে লাশ থাকুক অথবা নাই থাকুক, সেখানে কোনো কবর থাকতে পারে না বলেও জানিয়েছেন সরকারের এই মন্ত্রী। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যেমনিভাবে শাহজিবকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, আবার যে গোলাম আজমকে বাংলাদেশে আনা হয়েছে। উদ্দেশ্য কি ছিল? আমাদেরকে বিভক্ত করা, অব্যবস্থাপনা, ধ্বংস আর চমক সৃষ্টি করা। আর এখন চন্দ্রিমা উদ্যানে শুয়ে থাকবেন, এই সমস্ত কথা তো হইতে পারে না। লাশ থাকুক আর না থাকুক, কারো কবর এখানে থাকতে পারে না। শত্রুদের ষড়যন্ত্র ও বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। দলের জাতীয় কমিটির 2 দিন ব্যাপী সভায় তিনি কথা বলেন। তিনি শুধু বাইরের শত্রুই নয়, বরং ঘরের শত্রুদের মোকাবেলায় প্রধানমন্ত্রী ও সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান। বলেন, বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে অসাংবিধানিক সরকার আনতে জল ঘোলা করছে, আর সরকার ও প্রশাসনের দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে। সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাসদ সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার শুধু বাইরের শত্রু নয়, ঘরের শত্রু, ঘর কাটা ইঁদুর, উই পোকাদের মোকাবেলার
জন্য প্রস্তুত হবেন, সতর্ক হবেন। শনিবার থেকে বিমানবন্দরের RT-PCR ল্যাবে পরীক্ষামূলক করোনা টেস্ট করতে পারবেন প্রবাসীরা, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এরপরই টিকিট বুকিং সহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে প্রবাসীরা বিদেশ যেতে পারবেন। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব বসানোর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কথা জানান। ল্যাব স্থাপনে কিছুটা দেরি হলেও দ্রুত সংকট কেটে যাবে বলে আশা করেন মন্ত্রী। বলেন, ল্যাব স্থাপনে কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। শাহজালাল বিমানবন্দরে 6টি কোম্পানি ল্যাব স্থাপনের কাজ করছে। করোনা পরীক্ষার জন্য প্রবাসীদের খরচ হবে 1700 থেকে 2300 টাকা। বিমানবন্দর থেকে যাত্রা শুরুর 6 ঘন্টা আগে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে কয়েকটি দেশ। PCR টেস্ট না থাকার কারণে আপনার এয়ারলাইনরা দুবাই আর আবুধাবির ফ্লাইটগুলি কিন্তু প্যাসেঞ্জার বুকিং দিচ্ছিল না, আমি যতদূর জানি। এখন ওনারা আজকে রাত্রে যদি খবর পেয়ে যায় তাহলে ওনারা কাল থেকে হয়তো বুকিং দেবে, আর সেই হিসাবে আমরা আশা করি যে প্যাসেঞ্জার যাওয়া আরম্ভ হবে। আত্মীয় ও দলীয় লোকদের খুশি করতে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে বিশেষ আইনের মেয়াদ 5 বছর বাড়িয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে দলের নয়াপল্টনে এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। বলেন, এই সরকারের আমলে যে কয়টি খাতে চরম লুটপাট হয়েছে তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। এখানে প্রশ্ন তোলার সুযোগ নেই। হাজার হাজার কোটি টাকা লুটপাট হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ করেন, খাবারের দাম হু হু করে বাড়ছে, সেদিকে নজর না দিয়ে সরকার সঞ্চয়পত্রে সুদ কমিয়ে দিয়েছেন। রেন্টাল, কুইক রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে নিজেদের লোক, দলের লোক, আত্মীয় স্বজন জনগণের টাকা যাতে লুটপাট করতে পারে সেই সুযোগ আরো বৃদ্ধি করে দেওয়া হলো 5 বছর। অর্থাৎ ওই বিশেষ আইনটি আবার এক্সটেন্ড করা হলো। আবাসিক ছাত্রাবাসে কক্ষ দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ক্যাম্পাস থমথমে। বৃহস্পতিবার রাত 1টার দিকে সোহরাওয়ার্দী হলে 2 গ্রুপের মারামারিতে সাব্বির ও সীমান্ত নামে 2 ছাত্র আহত হয়। বগিভিত্তিক উপগ্রুপ VX এবং একাকারের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। মূলত AF রহমান হলের একটি কক্ষ দখল নিয়ে বিরোধের জেরে সোহরাওয়ার্দী হলে 2 গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে প্রক্টোরিয়াল বডি ও পুলিশ গিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে আবারও অপ্রীতিকর ঘটনার শঙ্কায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীতে একাধিক অভিযানে 90 লাখ টাকার মূল্যের 560 গ্রাম আইস ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেবন ও বিক্রির অপরাধে 5 জনকে আটক করা হয়েছে। সংস্থাটির দাবি, জব্দ করা আইস এখন পর্যন্ত মাদকদ্রব্য অধিদপ্তরের আটক হওয়া আইসের সব থেকে বড় চালান। এদিকে রাজধানীতে 3500 মাদক ব্যবসায়ীর তালিকা করে তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে সংস্থাটি। ভয়ঙ্কর মাদক আইস, প্রায় প্রতিদিনই এর ছোট বড় বিভিন্ন চালান ধরা পড়ছে। সবশেষ রাজধানীর গুলশান সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 90 লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, আইসের প্রতি মাদকসেবীদের আগ্রহ বেশি, তবে দাম বেশি হওয়ায় এর সেবনকারীর সংখ্যা এখনও কম। যাদের আটক করা হয়েছে শুরুতে তারা মাদকসেবী ছিল, পরে তারা ব্যবসা শুরু করেন। যে এই মাদকটা অত্যন্ত দামি এবং খুব ভয়ঙ্কর মাদক। এটা এখনো সকলের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। এখনও বোঝা যায় যে প্রতি গ্রাম প্রায় 9 থেকে 10 হাজার টাকা বিক্রি হয় খুচরা বাজারে, যার কারণে খুব উচ্চবিত্ত এবং সচ্ছল পরিবারের সন্তান ছাড়া এটা সেবনও করতে পারে না, কিনতেও পারে না। কেবল রাজধানীতেই 3500 মাদক ব্যবসায়ী আছে। তালিকা ধরে তাদের ধরতে অভিযান চলছে। তবে মাদকের গডফাদারদের সন্ধান পাওয়া অনেক কঠিন বলে জানালেন অধিদপ্তরের এই কর্মকর্তা। কারো পজিশনে না পাওয়া পর্যন্ত তাকে অ্যারেস্ট করা যায় না, এটা একটা সীমাবদ্ধতা। তো আমরা চেষ্টা করি গডফাদারকে ধরার জন্য, কিন্তু গডফাদাররা সবসময়ের জন্য এড়িয়ে চলে নিজেদের পজিশনে মাদক রাখার ক্ষেত্রে। তারা সাধারণত নিজেরা দূরের থেকে কন্ট্রোল করে কিংবা অর্থ বিনিয়োগ করে, যার কারণে আপনার গডফাদারকে ধরাটা একটু কঠিন হয়ে যায়। এসব মাদক কারবারিদের আটকানো না গেলে ইয়াবার মতো নতুন এই ভয়ঙ্কর মাদকও সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে 4,30,000 পিস ইয়াবা সহ 5 জনকে আটক করেছে র্যাব 15।
পাঁচের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে। গত রাতে গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রশিদুল্লাহ, আমানত করিম, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম ও সৈয়দুর রহমান। র্যাব জানায় গোপন খবরের ভিত্তিতে রাত 12:30টার দিকে মাছ ধরার একটি ট্রলারকে চিহ্নিত করে তারা। তারপর ধাওয়া করে সেই ট্রলারে মেলে 4,30,000 পিস ইয়াবা। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক, কাভার্ড ভ্যান ও বাসের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। বেলা 11:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ধলা টেঙ্গুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা ছেড়ে আসা মফিজ এগ্রো ফ্রুটসের একটি ট্রাক উত্তরবঙ্গে যাচ্ছিল। ধলা টেঙ্গুর এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। একই সময় পাবনা থেকে জামালপুরগামী নাইফ পরিবহনের একটি বাসের সাথেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের মধ্যে 3 জনকে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বরগুনায় বিস্কুটের কার্টুনের ভেতর থেকে উদ্ধার নবজাতকের চিকিৎসা চলছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখনও তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার মাঝরাতে পাথরঘাটার বিএফডিসি ঘাটের রাস্তার পাশে একটি দেয়ালের উপর বিস্কুটের কার্টুনটি দেখতে পায় তারা। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ভেতর থেকে উদ্ধার করে মুখে স্কচ টেপ আটা এক নবজাতককে। শিশুটির সুস্থতা নিশ্চিতে পুলিশি হেফাজতে তাকে হাসপাতালের শিশু কেয়ারে রাখা হয়েছে। স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের ভেলা, শরীর মনে শিহরণ জাগানিয়া বাতাসের ছোঁয়া। বরণ করা হয়েছে করোনার কারণে সীমিত পরিসরে এবারের শরৎকে। করোনামুক্ত বিশ্ব এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। নাগরিক কোলাহল আর যাবিত জীবনের নানা ব্যস্ততার মাঝে চুপি চুপি শরতের আগমন। তবে প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলই জানিয়ে দেয় আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা শরৎ ছাড়া আর কে ভাসাতে পারে। শরৎ বরণে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় শরৎ বন্দনা। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে উৎসবে অংশ নেন সংস্কৃতি কর্মীরা। গান, নাচ, কবিতায় এসে ধরা দেয় শরৎ। পয়লা বৈশাখ সারা বাংলাদেশে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। শরৎকালও সে ধরনের একটা রূপ নিতে যাচ্ছে সারা বাংলাদেশে। আমরা চাই এই উৎসবগুলোর মধ্য দিয়ে যারা নতুন প্রজন্ম বড় হচ্ছে তারা এই প্রকৃতি বান্ধব একটি সুন্দর সমাজ পায়। যতই আপনি বিদেশি সংস্কৃতির আস্ফালন বলেন, যতই আমাদের পরিবর্তনের কথা বলেন, কিন্তু এই পরিবর্তনগুলো কখনো আমাদের বাঙালিত্বকে কেড়ে নিতে পারবে না। শরৎ যেমন স্নিগ্ধ কোমল, তেমনি শ্বাসটাও হয় কাব্যিক। প্রকৃতিরই বন্দনায় উঠে আসে মহামারী করোনার প্রভাব। সবার একটাই প্রার্থনা, আবারও একসাথে হাসি আনন্দে মেতে উঠবে প্রকৃতি আর প্রাণ। আমরা যে বাঙালি, আমাদের আসলে এই বাংলাদেশের আবহাওয়াটাই অন্যরকম। ষড়ঋতুতে আমরা আসলে বাঙালি। দেশ এবং দেশের বাইরে সবাইকে আবার আমরা আগের মতো করে আনন্দ দিতে পারবো। এই শরৎ উৎসবের মাধ্যমে আমরা আমাদের আত্মব্যক্তি প্রকাশ করতে পারছি। নাগরিক ব্যস্ততায় প্রকৃতির সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন থাকলেও শরৎ তার নিজ রূপে ডাক দিয়ে যাবেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে